ওকে, দেখো আজকে আমি তোমাদের আরও দুইটা পিরিয়ডিক প্রপার্টিস পড়াবো। এর আগে আমি তোমাদের একটা পিরিয়ডিক প্রপার্টিস পড়িয়েছিলাম, সেটা হলো অ্যাটমিক রেডিয়াস বা সাইজ। আজকে পড়াবো একটা হলো মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট, আর একটা পড়াবো আয়োনাইজেশন এনার্জি। দেখো, মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট খুব ইজি একটা টপিক। মেল্টিং পয়েন্ট কি? যেই টেম্পারেচারে একটা সাবস্টেন্স মেল্ট হয়, আর বলিং পয়েন্ট কি? যেই টেম্পারেচারে একটা সাবস্টেন্স বয়েল হয়, তাই না? আচ্ছা, মাথায় রাখবা, যেই সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট কম, তাকে কম হিট দিলেই কিন্তু ভেঙে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? কারণ মেল্টিং পয়েন্টকে আসলে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বলিং পয়েন্ট এগুলো আসলে এক ধরনের টেম্পারেচার, যে যেই টেম্পারেচারে মেল্ট বা বয়েল হবে, তাই না? তার মানে যার মেল্টিং পয়েন্ট কম, দ্যাট মিন্স মেল্টিং টেম্পারেচারটা কম, তাকে কম হিট দিলে কি মেল্ট বা বয়েল হয়ে যাবে। আর যার মেল্টিং পয়েন্ট বা বলিং পয়েন্ট অনেক বেশি, তাকে অনেক বেশি হিট দিয়ে কি বয়েল করতে হবে, কারণ ওই টেম্পারেচারে পৌঁছাইতে হলে তোমাকে হাই টেম্পারেচার যদি হয়, মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট যদি হাই হয়, তাহলে ওই টেম্পারেচারে পৌঁছাইতে কি তোমার বেশি হিট দিতে হবে, এটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা দেখো, কোনো একটা অ্যাটম বা সাবস্টেন্সকে মেল্ট করা মানে কি? মেল্ট করা মানে ওই অ্যাটমের মধ্যে যে সকল পার্টিকেল আছে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, ভেঙে ফেলা। মেল্ট করা মানে হলো অ্যাটমের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তাদেরকে ভেঙে ফেলা, ভেঙে দূরে সরিয়ে দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো যে একটা অ্যাটমের মধ্যে যত যে পার্টিকেলগুলো থাকে তাদের মধ্যে অ্যাট্রাকশন যত বেশি থাকে, তাদেরকে কি ভাঙতে আমার তত বেশি এনার্জি লাগবে, তাই না? বা বেশি হিট দিতে হবে। তাহলে বেশি হিট দিলে অবশ্যই কি তার মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট অনেক বেশি হবে। আর যে সকল অ্যাটমে এই তার পার্টিকেলের যে সকল অ্যাটমে তার পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন কম থাকবে, ওই অ্যাট্রাকশন কম থাকলে তাকে আমার কম এনার্জিতেই ভাঙতে পারবো। তাকে আমরা কী করতে পারবো? কম এনার্জিতেই ভাঙতে পারবো। দ্যাট মিন্স অল্প হিট দিলেই সে ভেঙে যাবে। আর অল্প হিটে যে ভেঙে যায়, দ্যাট মিন্স সে দ্রুত মেল্ট হয়। তার মানে কি তার মেল্টিং বলিং পয়েন্টও অনেক কম হবে। তাহলে মেন জিনিসটা কি দাঁড়ালো, যে একটা অ্যাটমের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে তাদের অ্যাট্রাকশন যত বেশি হবে, তাকে ভাঙতে তত বেশি এনার্জি লাগবে। আর যত বেশি এনার্জি লাগবে তত বেশি হিট দিতে হবে, তাই না? আর যাকে ভাঙতে বেশি এনার্জি লাগে তার মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্টও অনেক বেশি হয়। আর যে সকল অ্যাটমের মধ্যে তার পার্টিকেলের অ্যাট্রাকশন অনেক কম থাকবে, সেই সকল অ্যাটমকে অল্প এনার্জি বা অল্প হিট দিয়েই ভেঙে ফেলা যাবে। আর অল্প হিট দিয়েই যাদের ভেঙে ফেলা যায় তাদের মেল্টিং বলিং পয়েন্টও কি অনেক লো হবে। ওকে, তার মানে এটুকু বুঝলাম যে একটা অ্যাটমের মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট ডিপেন্ড করে তার কি ইন্টারনাল পার্টিকেলের অ্যাট্রাকশনের উপর। অ্যাট্রাকশন কম হলে মেল্টিং বলিং পয়েন্ট কম, অ্যাট্রাকশন বেশি হলে মেল্টিং বলিং পয়েন্টও অনেক বেশি। ওকে, তাহলে দেখো, আমরা জানি একটা পিরিয়ডে লেফট টু রাইটে গেলে, আমরা কি জানি একটা পিরিয়ডে লেফট টু রাইটে গেলে শেল চেঞ্জ হয় না। একটা পিরিয়ডে আমরা কিন্তু কি জানি, একই পিরিয়ডের কোনো অ্যাটমের কি শেল চেঞ্জ হয় না, শেল নাম্বার সেম থাকে। বাট যত লেফট থেকে রাইটে যাওয়া যায়, নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ে, আর আউটার মোস্ট শেলে একটা করে ইলেকট্রন বাড়ে। আচ্ছা, নিউক্লিয়াসে প্রোটন আর আউটার মোস্ট শেলে ইলেকট্রন বাড়ার কারণে কি হয়? অ্যাট্রাকশন বাড়তে থাকে। অ্যাট্রাকশন বাড়লে সাইজও ছোটো হয়ে যায়। ওকে, তাহলে এটুকু বুঝলাম যে লেফট টু রাইটে গেলে সাইজ ছোটো হয় এবং অ্যাট্রাকশন বাড়তে থাকে। আর যাদের অ্যাট্রাকশন বাড়তে থাকবে তাদেরকে কি ভাঙতে আমার বেশি এনার্জি লাগবে। তাই লেফট টু রাইটে গেলে কি আমার মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্টও অনেক বেশি হবে। ঠিক আছে? তাহলে যেহেতু লেফট টু রাইটে গেলে অ্যাট্রাকশন বাড়ে, তাই লেফট টু রাইটে গেলে মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্টও বাড়তে থাকে। ক্লিয়ার? ওকে, আর আপার টু বটম আমরা কি জানি, একটা করে শেল অ্যাড হয়, যার কারণে নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ডিস্টেন্স বেড়ে যায়। আর নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ডিস্টেন্স বেড়ে গেলে অ্যাট্রাকশন কমে যায়। আর যাদের মধ্যে অ্যাট্রাকশন কম, তাকে কম এনার্জি বা কম হিটেই ভেঙে ফেলা যায়, তাই না? আমি কিন্তু এনার্জি আর হিট কথাটা ইউজ করতেছি, কারণ হিট ওয়ান কাইন্ড অফ এনার্জি। ঠিক আছে? তাহলে কি বললাম, যে অ্যাট্রাকশন যত কম থাকবে তাকে কম এনার্জিতেই ভাঙা যাবে। তার মানে মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট অনেক কম হবে, তাই না? তাহলে আপার টু বটম গেলে যেহেতু অ্যাট্রাকশন আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের থেকে তার লাস্ট শেলের ডিস্টেন্স বাড়ার কারণে, এই অ্যাট্রাকশন কমে যাওয়ার কারণে মেল্টিং বলিং পয়েন্টও আস্তে আস্তে কমতে থাকে। ক্লিয়ার? তাহলে আমরা কী বুঝলাম? লেফট টু রাইট একটা পিরিয়ডিক টেবিলে, একটা পিরিয়ডে লেফট টু রাইট গেলে মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট বাড়তে থাকে, আর আপার টু বটম গেলে মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট কমতে থাকে। বাট এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি মাথায় রাখবা, একটা পিরিয়ডে লেফট টু রাইট মেল্টিং অ্যান্ড বলিং বাড়তে থাকে, সেটা মেটাল পর্যন্ত বাড়তে থাকে, কিন্তু নন মেটাল আসলে কিন্তু আবার কমে যাবে, সাইজ ছোট হলেও কমে যাবে।
মাথায় রাখবা, এটা এক্সেপশনালি মনে রাখবা যে যে আপ লেফট টু একটা পিরিয়ডে লেফট টু রাইটে গেলে মেল্টিং অ্যান্ড বলিং সাইজ ছোটো বা অ্যাট্রাকশন বাড়ার কারণে মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট বাড়তে থাকে। বাট এই মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট বাড়তে থাকে কোন পর্যন্ত? আপ টু মেটাল, মেটাল পর্যন্ত বাড়তে থাকে। যখনই নন মেটাল আসা শুরু করবে তখন কিন্তু আবার কি, যত লেফট টু রাইটে যাবে তত আস্তে আস্তে কী হবে, মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট কমতে থাকবে। ঠিক আছে, তার মানে লেফট টু রাইট আপ টু মেটাল পর্যন্ত বাড়ে, তারপরে সাইজ ছোট হলেও নন মেটালের ক্ষেত্রে সাইজ ছোট হলেও কিন্তু মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট কমে যায়। ক্লিয়ার আমার কথা? যেমন দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর আছে সিলিকন, তারপর আছে ফসফরাস, তারপর সালফার। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের আগে আছে কি, বেরিলিয়াম। তাহলে লেফট টু রাইট, এটা মেটাল, এটা মেটাল, এটা মেটাল। তাহলে এই লেফট টু রাইটে গেলে যত যাচ্ছ এই পর্যন্ত মেল্টিং বলিং পয়েন্ট বাড়তে থাকবে। মেল্টিং পয়েন্ট বাড়া মানে বলিং পয়েন্টও বাড়া, কারণ যে হাই টেম্পারেচারে মেল্ট হয় তাকে বয়েল করতে অবশ্যই হাই টেম্পারেচার লাগবে। তাহলে দেখো, তাহলে লেফট টু রাইট এইটা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এই তিনটাই মেটাল। তাহলে লেফট টু রাইটে গেলে এটা হলো সবাই পিরিয়ড নাম্বার 3, ঠিক আছে, 3 নম্বর পিরিয়ডের এলিমেন্ট। তাহলে লেফট টু রাইটে গেলে বেরিলিয়াম থেকে অ্যালুমিনিয়াম যেহেতু মেটাল, তাই এই পর্যন্ত আস্তে আস্তে কী হবে, মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট বাড়তে থাকবে। বাট দ্যাট মিনস বেরিলিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, বাট যখন সিলিকন আবার নন মেটাল, যখন নন মেটাল চলে আসবে তখন আবার কিন্তু কি আস্তে আস্তে মেল্টিং বলিং পয়েন্ট কমতে থাকবে। তাহলে আমরা বুঝলাম লেফট টু রাইটে গেলে মেটাল আপ টু মেটাল মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট বাড়ে, নন মেটালের ক্ষেত্রে আবার লেফট টু রাইটে যত যাবা তত কমতে থাকবে মেল্টিং বলিং পয়েন্ট। আর আপার টু বটম কী হবে, সবসময় কী হয়, অ্যাট্রাকশন কমার কারণে মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট কমতে থাকে। বাট এখানে দুইটা এক্সেপশনাল আছে, সেই দুইটা কি, যে মেটাল বা, এটা মাথায় রাখবে, মেটাল বা নন মেটাল যাই হোক না কেন সেই অ্যাটমগুলো আপার টু বটম গেলে প্রত্যেকটারে কিন্তু সাইজ কী হয়, বড় হয়, অ্যাট্রাকশন কমে যায়। তাই মেটাল হোক আর নন মেটাল হোক, যত আপার টু বটম যাবা তত মেল্টিং বলিং পয়েন্ট কমতে থাকবে অ্যাট্রাকশন কমার কারণে। ঠিক আছে, আর লেফট টু রাইট কি, আপ টু মেটাল বাড়বে, নন মেটালের ক্ষেত্রে কমতে থাকবে। কিন্তু গ্যাসিয়াস অ্যাটম যারা, মাথায় রাখবা যে গ্যাসিয়াস অ্যাটম যারা, তারা বাদে বাকি সবার ক্ষেত্রেই একই গ্রুপে আপার টু বটম আস্তে আস্তে মেল্টিং বলিং পয়েন্ট কমতে থাকবে। কিন্তু গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে কিন্তু একই গ্রুপে আপার টু বটম গেলে মেল্টিং বলিং পয়েন্ট বাড়তে থাকে। তার মানে এটুকু বুঝলাম যে গ্যাসিয়াস অ্যাটম বাদে বাকি সব অ্যাটমেরই একই গ্রুপে আপার টু বটম গেলে মেল্টিং বলিং পয়েন্ট কমতে থাকে। ঠিক আছে, তাহলে এখন গ্যাসিয়াস অ্যাটম কারা, মাথা রাখবা, আমরা যে পিরিয়ডিক টেবিল পড়ি সেখানে দুইটা গ্রুপ আছে যারা গ্যাসিয়াস অ্যাটম, তারা কি, গ্রুপ 17 আর গ্রুপ 18। ঠিক আছে, মাথায় রাখবা, গ্রুপ 17 আর গ্রুপ 18। তাই গ্রুপ 17 আর 18 নর্মালি কি আপার টু বটম গেলে অ্যাট্রাকশন কমার কারণে মেল্টিং বলিং পয়েন্ট কমার কথা ছিল, মেল্টিং আর বলিং পয়েন্ট কমার কথা ছিল। কিন্তু গ্রুপ 17 আর 18, দ্যাট মিন্স 17 হলো হ্যালোজেন গ্রুপ, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর 18 হলো ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস যারা। তাহলে এই দুটা গ্রুপের এলিমেন্টটা কিন্তু গ্যাসিয়াস অ্যাটম, এবং এই কারণে এদেরকে আপার টু বটম গেলে মেল্টিং বলিং পয়েন্ট কমার কথা থাকলেও কি এদের মেল্টিং বলিং পয়েন্ট বাড়তে থাকে। এই দুটা গ্রুপ বাদে বাকি যত গ্রুপ আছে সব গ্রুপে আপার টু বটম গেলে অ্যাট্রাকশন কমার কারণে কি হয়, মেল্টিং বলিং পয়েন্ট আস্তে আস্তে কমতে থাকে, শুধু এই দুইটা বাদ দিলে। কারণ এই দুটো হলো গ্যাসিয়াস অ্যাটমের গ্রুপ, আর গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে আপার টু বটম গেলে মেল্টিং বলিং পয়েন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। এই মেল্টিং বলিং পয়েন্ট বাড়ার কারণ কি, কারণ হলো মাথায় রাখবা যে এক ধরনের ফোর্স বা অ্যাট্রাকশন আছে যেটাকে আমরা বলি উইক ভেন্ডার ওয়ালস অ্যাট্রাকশন। কি বললাম, উইক ভেন্ডার ওয়ালস অ্যাট্রাকশন, এইভাবে বলি আমরা, উইক ভেন্ডার ওয়ালস অ্যাট্রাকশন। ঠিক আছে, উইক ভেন্ডার ওয়ালস অ্যাট্রাকশন, ঠিক আছে, এটা খুব দুর্বল এক ধরনের ফোর্স। তাহলে দেখো এই গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে যত আপার টু বটম যাওয়া যায় সাইজ বড় হয়, আর মাথায় রাখবা গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে সাইজ যত বড় হয় তত তাদের মধ্যে ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন বাড়তে থাকে। আর অ্যাট্রাকশন বাড়লে তো অবশ্যই কি তাকে ভাঙতে আমার বেশি এনার্জি লাগবে, তাই মেল্টিং বলিং পয়েন্টও বাড়তে থাকে। এটা কিন্তু সব অ্যাটমের ক্ষেত্রে এই উইক ভ্যান্ডার ওয়ালস
অ্যাট্রাকশন বাড়তে থাকে না। এটা শুধু কি গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে যত সাইজ বড় হবে তাদের মধ্যে এই উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন আস্তে আস্তে বাড়তে থাকবে, আর যত অ্যাট্রাকশন বাড়বে তার মেল্টিং বয়লিং পয়েন্টও তত বাড়তে থাকবে। ক্লিয়ার? ওকে, মাথায় রাখবা যে গ্রুপ 17 আর 18 হলো গ্যাসিয়াস অ্যাটম, আর এই গ্যাসিয়াস অ্যাটমে যত আপার টু বটম যাওয়া যায় সাইজ বড় হয়, কিন্তু সাইজ বড় হইলে অ্যাট্রাকশন কমার কথা ছিল, কিন্তু এর মধ্যে এক ধরনের উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স বাড়তে থাকে। মাথায় রাখবা যে গ্যাসিয়াস অ্যাটমের সাইজ যত বড় হবে উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন তত বাড়তে থাকে। তাই আপার টু বটম গেলে এদের অ্যাট্রাকশনটা আসলে অন্য সব গ্রুপের ক্ষেত্রে কমতে থাকলেও এদের ক্ষেত্রে উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সটা কারণে কি হয়, অন্য গ্রুপের মধ্যে কোনো উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন কাজ করে না, শুধু এই গ্রুপের মধ্যে কি উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন কাজ করে, এবং সেটা আপার টু বটম সাইজ বড় হওয়ার সাথে সাথে বাড়তে থাকে। আর এই বাড়ার কারণে কি মেল্টিং বয়লিং পয়েন্টটাও বেড়ে যায়। ওকে, একই কথা আমি অনেকবার রিপিট করতেছি যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ক্লিয়ার? আমি যেই কথাগুলো বলছি এগুলো মনোযোগ দিয়ে শুনে সুন্দর করে নোট করবা, তাহলে দেখবা আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট পর্যন্ত কী শিখলাম যে একই পিরিয়ডে লেফট টু রাইট গেলে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট বাড়তে থাকে আপ টু মেটাল পর্যন্ত, নন মেটালের ক্ষেত্রে কমতে থাকে। আর একই গ্রুপে আপার টু বটম গেলে কী হয়, মেল্টিং বয়লিং পয়েন্ট কমতে থাকে, মেল্টিং বয়লিং পয়েন্ট কমতে থাকে, বাট গ্যাসেস অ্যাটম দ্যাট মিনস 17 আর 18 গ্রুপের অ্যাটমগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আপার টু বটম গেলে বাড়তে থাকে, কারণ এদের মধ্যে আপার টু বটম গেলে সাইজ বড় হওয়ার সাথে সাথে এদের মধ্যে এক ধরনের উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন বাড়তে থাকে, যার কারণে এদেরকে ভাঙতে বেশি এনার্জি লাগে। ক্লিয়ার? তোমরা কিন্তু অবশ্যই লেখার সময় খুব সুন্দর করে সাজায় লিখতে হবে। খালি লিখে দিলা লেফট টু রাইট গেলে কমবে, আপার টু বটম গেলে বা লেফট টু রাইট গেলে বাড়বে, আপ টু মেটাল, নন মেটালের ক্ষেত্রে আবার লেফট টু রাইটে গেলে কমতে থাকবে, আর আপার টু বটম কমতে থাকবে, এরকম লিখলে কিন্তু হবে না। সুন্দর করে সাদা লিখতে হবে। আগে এইভাবে তোমাকে দেখো স্টার্টিংটা কীরকম হবে, যে আমরা কি জানি যে একটা পিরিয়ডে লেফট টু রাইটে গেলে শেল নাম্বার চেঞ্জ হয় না, বাট প্রোটন আর ইলেকট্রন আস্তে আস্তে বাড়তে থাকে, যার কারণে অ্যাট্রাকশন বাড়তে থাকে, নিউক্লিয়াসের সাথে লাস্ট শেলের ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বাড়তে থাকে। এই অ্যাট্রাকশন বাড়ার কারণে সাইজ ছোট হয়, আর অ্যাট্রাকশন যত বাড়বে তাকে মেল্ট বা বয়েল করতে বেশি এনার্জি লাগবে, তাই কী হবে, মেল্টিং বয়লিং পয়েন্ট লেফট টু রাইট গেলে বাড়তে থাকবে, বাট এটা শুধু মেটাল পর্যন্ত, নন মেটাল আসলে আবার কি মেল্টিং বয়লিং পয়েন্ট কমতে থাকবে। আচ্ছা, তারপরে বলবো যে আপার টু বটম গেলে আমরা জানি একটা করে শেল অ্যাড হয়, শেল অ্যাড হলে নিউক্লিয়াস বা সেন্টার থেকে আউটার মেশ শেলের ডিস্টেন্স বেড়ে যায়, ডিস্টেন্স বাড়ার কারণে অ্যাট্রাকশন কমে যায়, অ্যাট্রাকশন কমে গেলে আমাকে আমরা কম এনার্জিতেই কী করতে পারবো, ভাঙতে পারবো, দ্যাট মিনস কম হিটেই ভাঙতে পারি, দ্যাট মিনস মেল্টিং বয়লিং পয়েন্ট কম হয়। তাই আপার টু বটম গেলে মেল্টিং বয়লিং পয়েন্ট কমে যায়, বাট দুইটা গ্রুপ আছে যারা যারা অ্যাটমিক বা গ্যাসিয়াস অ্যাটম, তাদের ক্ষেত্রে আবার কি হয়, আপার টু বটম মেল্টিং বয়লিং পয়েন্ট বাড়তে থাকে, অন্যদের ক্ষেত্রে কমতে থাকলেও গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে বাড়তে থাকে। আর গ্যাসিয়াস অ্যাটম আছে কারা, গ্রুপ 17 আর 18 এলিমেন্টগুলোকে আমরা গ্যাসিয়াস অ্যাটম বলি, ওরাই গ্যাসিয়াস অ্যাটম। আর এদের ক্ষেত্রে যত আপার টু বটম যাওয়া যায় সাইজ বড় হওয়ার সাথে সাথে, আপার টু বটম গেলে তো আমরা জানি সাইজ বড় হয়, সাইজ বড় হওয়ার সাথে সাথে এদের মধ্যে এক ধরনের উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন বাড়তে থাকে। উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন বাড়ার কারণে এদেরকে কি ভাঙতে একটু বেশি এনার্জি লাগবে, যত নিচে যাওয়া যাবে তত বেশি এনার্জি লাগবে, এই কারণে আপার টু বটম মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট বাড়তে থাকে। ক্লিয়ার? এইভাবে সুন্দর করে কিন্তু সাজায় তোমাকে লিখতে হবে, নাহলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা না। আশা করি এই টপিকে কারো কোনো সমস্যা নাই, সুন্দর করে পড়ে এটাকে নোট করে ফেলবা, ঠিক আছে? কারণ এটা প্রায়ই আসে, সবাই এটা ভুল করে, খালি বলে লেফট টু রাইট বাড়ে, আপার টু বটম কমে, কিন্তু এখানে আপ টু মেটাল পর্যন্ত বাড়ে, আর এখানে যে আবার আপার টু বটম কমে, কিন্তু এক্সেপশনালি ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনের কারণে 17 আর গ্রুপ 18 গ্যাসেস অ্যাটমের ক্ষেত্রে যে আপার টু বটম মেল্টিং বয়লিং পয়েন্ট বাড়ে, এটা কেউই বলে না। এই না বলার কারণে মার্কসটা কম আসে, ঠিক আছে? সবাই খুব সুন্দর করে এটা পড়বা, পড়ে আমাকে নোট করে সাবমিট করবা, ঠিক আছে? মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট টপিকটা হবে যে পিরিয়ডিক প্রপার্টিস কি, মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, ঠিক আছে? একটাই কিন্তু, আর একটা টপিক আমি পড়ানোর কথা ছিল আয়নশীয় এনার্জি, এটা আজকে আর পড়াবো না, ঠিক আছে? নেক্সট ক্লাসে পড়াবো। এটা ভালো করে পড়ে নোট করে রাখো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।